বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বপন কুমার মণ্ডল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এর অন্তর্ভুক্ত রক্ত সঞ্চালন সম্পর্কে। আগে আমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে দেখেছিলাম। আজকে তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ হৃৎপিণ্ডের গঠনের পরে এই হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালিত হয় সেটা আমরা দেখব। আমরা বোর্ডের দিকে যদি তাকাই তাহলে আমরা হৃৎপিণ্ডের একটা ছবি আঁকা অবস্থায় দেখব। এখানে দেওয়া আছে যে কোন দিক থেকে কোন দিকে রক্ত প্রবাহিত হয়, কিভাবে প্রবাহিত হয়। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা হার্টবিটের লম্বচ্ছেদ, অর্থাৎ এটাকে লম্বালম্বিভাবে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে যেরকম চিত্রটা পাওয়া যাবে এখানে চিত্রটা অনুরূপ। আমরা জানি যে হৃৎপিণ্ডের উপরের অংশটা কিছুটা স্ফীত, নিচের অংশটা কিছুটা সূচালো। উপরের দিকের অংশটাকে বলা হয় অলিন্দ আর নিচের দিকের অংশটাকে বলা হয় নিলয়। এই অলিন্দ আবার দুটো ভাগে বিভক্ত, ডান এবং বাম। একইভাবে নিলয় আবার দুটো ভাগে বিভক্ত, ডান এবং বাম। এখন আমরা দেখব যে রক্ত কোন দিক থেকে কিভাবে প্রবাহিত হয় এবং সেটা এখানে চিহ্নিত করেই দেখা আছে। আমরা জানি যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় সেই অবস্থাটা সেটাকে আমরা বলি ডায়াস্টল। হৃৎপিণ্ড যখন প্রসারিত হবে সেই প্রসারিত অবস্থাকে আমরা বলবো ডায়াস্টল। আর যখন হৃৎপিণ্ডটা সংকুচিত হবে সেটাকে আমরা বলবো সিস্টল। তাহলে এই যে মানুষের হার্টবিট বা হৃদস্পন্দন, এটা মূলত একটা জটিল বিষয়। আর এটা কিন্তু সংঘটিত হয় যে হৃৎপিণ্ডের মায়োজেনিক প্রক্রিয়ায়, অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের পেশি যে সংকোচন এবং সম্প্রসারণ, এই সংকোচন এবং সম্প্রসারণের ফলেই একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট গতিতে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত যেরকম ছড়িয়ে পড়ে, আবার একই অবস্থায় দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে চলে আসে। তাহলে আমরা প্রথমে শুরু করব যে হৃৎপিণ্ডের উপরের দিকের যে অংশটা থাকে যেটাকে আমরা বললাম অলিন্দ। এই অলিন্দ যখন প্রসারিত হবে, অর্থাৎ যখন তার ডায়াস্টল অবস্থা হবে, এই ডায়াস্টল অবস্থায় কী হবে, ডান অলিন্দের মধ্যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে চলে আসবে। কারণ ডায়াস্টল অবস্থা হলো হৃৎপিণ্ডের অভ্যন্তরে প্রসারিত অবস্থা। তাহলে প্রসারিত অবস্থায় সেখানে যে কিছুটা শূন্যতার সৃষ্টি হয়, সেই শূন্যতা পূরণের জন্যই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে দেহের উপরিভাগ এবং নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত চলে আসবে। একইভাবে বাম অলিন্দে সেখানেও এই ডায়াস্টল অবস্থা বিরাজ করবে। সেখানে কি হবে, ফুসফুসীয় শিরা থেকে, অর্থাৎ ফুসফুসীয় শিরা যেটা বাম এবং ফুসফুসীয় শিরা ডান, এখান থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত ওই অলিন্দের মধ্যে প্রবেশ করবে। তাহলে দেখা গেল যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুটো অংশেই যথাক্রমে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এবং বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত এসে প্রবেশ করল। এরপরে এই অলিন্দের যখন সংকোচন প্রক্রিয়াটা ঘটবে, অর্থাৎ এখানে যখন সিস্টল অবস্থাটা হবে, তখন কি হবে, ওই হৃৎপিণ্ডস্থিত যে রক্তটা আছে এর উপর চাপ হবে। চাপের ফলে কি হবে, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ের দিকে চলে আসবে। আবার একইভাবে বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে চলে আসবে। তাহলে ডান নিলয়ে চলে আসবে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, আর বাম অলিন্দ থেকে চলে আসবে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে। এরপরে কি হবে, এরপরে আমরা দেখব
যে অলিন্দের ডায়াস্টল চলে গেল, অলিন্দের সিস্টল চলে গেল। এরপরে যখনই অলিন্দের সিস্টলটা হয়ে যাবে ওই সময় কিন্তু নিলয়ের প্রসারণ ঘটবে। এই প্রসারণ যখন ঘটবে, এই প্রসারণের সময় সেখানে শূন্যতা হলো। এই শূন্যতার জন্যই কিন্তু ওই ডান এবং বাম অলিন্দ থেকে রক্ত ডান এবং বাম নিলয়ের মধ্যে চলে আসলো। এরপরে আমরা দেখব যে নিলয়ের মধ্যে যখন সিস্টল প্রক্রিয়াটা শুরু হবে তখন কি হবে যে ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে যে বাল্ব বা কপাটিকা আছে, যেটাকে বলে ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা, এই কপাটিকা দুটো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হবে, যেহেতু এখানে সিস্টল অবস্থা চলছে নিলয়ের, তখন এর উপর চাপ পড়বে। চাপের ফলে এই চাপটা অনুভূত হবে রক্তের মধ্যে। তখন এই রক্ত কি হবে, যেটা সেমিনুলার কপাটিকা, এই সেমিনুলার কপাটিকা দুটো খোলা থাকার কারণে এই চাপযুক্ত স্থানীয় রক্ত অর্থাৎ ডান এবং বাম নিলয়ের যে রক্ত সেটা আবার অন্য নালী দিয়ে চলে যাবে। কোথায়? যেটা ছিল বাম নিলয় থেকে রক্তটা চলে যাবে, যেটা ফুসফুসীয় ধমনী ছিল, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে যাবে ফুসফুসের মধ্যে পিউরিফাই হওয়ার জন্য, অর্থাৎ বিশুদ্ধ হওয়ার জন্য। আর এখানে একটু বলে রাখি যে বাম নিলয় ছিল আমাদের অক্সিজেনযুক্ত রক্ত। এটা কি হবে, এটা ওই শিরার মাধ্যমে, ধমনীর মাধ্যমে এটা চলে যাবে দেহের বিভিন্ন অংশে। আর ডান নিলয়ের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল সেটা কিন্তু ওই যে ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এটা চলে যাবে ফুসফুসে। তাহলে দেখা গেল ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য চলে গেল ফুসফুসে, আর বাম নিলয় যেটা অক্সিজেনযুক্ত রক্ত ছিল সেটা বিভিন্ন ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে চলে যাবে। এইভাবে নিলয় এবং অলিন্দের পর্যায়ক্রমে ডায়াস্টল এবং সিস্টল প্রক্রিয়াটা চলার ফলে দেখা যাবে যে রক্তর যে একটা প্রবাহ, সেই রক্তের প্রবাহটা কিন্তু চলতেই থাকবে। সুতরাং হার্টবিট যদি এরকম চলতে থাকে বা হৃদস্পন্দন যদি চলতে থাকে তাহলে দেখা যাবে সারা শরীরে রক্ত প্রবাহ অবস্থায় থাকবে, অর্থাৎ দেহের বিভিন্ন অংশ থেকে যেরকম রক্ত সংগৃহীত হয়ে হৃৎপিণ্ডে চলে আসবে, আবার একইভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এইভাবে হৃৎপিণ্ড চলমান থাকার কারণেই দেহের মধ্যে যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া এটা অব্যাহত থাকবে। এখন আমরা দেখব যে একটা ডায়াস্টল এবং একটা সিস্টল, এই দুটোকে যদি আমরা একত্র করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণ হার্টবিট হয়ে থাকে। অর্থাৎ এই যে পূর্ণ হার্টবিট, এটার সময় লাগে মাত্র 0.8 সেকেন্ড। সেই হিসাব করে দেখা গেছে যে প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের এই হার্টবিট বা হৃদস্পন্দন হলো 60 থেকে 100 বার। এটা আমরা দেখব যে হাতের কবজির যে রেডিয়াল ধমনী আছে, সেই রেডিয়াল ধমনীতে কিন্তু এই হার্টবিটটা টের পাওয়া যায় এবং এখান থেকে হার্টবিটটা গণনা করা সম্ভব। আবার বুকের মাঝখানে আমরা যদি স্টেথোস্কোপ যন্ত্রটা ধরি তাহলে সেখানে আমরা দেখব যে হৃৎপিণ্ডের যে কম্পন, সেই কম্পনের শব্দটা এখান থেকে আমরা শুনতে পাবো। সুতরাং একদিক থেকে কিন্তু হৃৎপিণ্ডের স্পন্দন করা যাবে হাতের কবজির সেই রেডিয়াল ধমনী থেকে, আর বুকের মাঝে স্টেথোস্কোপ যন্ত্রটা বসিয়ে আমরা শব্দটাও শুনতে পাবো। সুতরাং কারো যদি এই হার্টবিট স্বাভাবিকের চেয়ে যদি কম বা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তার হার্টের যে একটা বিশেষ সমস্যা, সে সমস্যাটা চিহ্নিত হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পেলাম এই আলোচনার মাধ্যমে যে কিভাবে একটা হৃৎপিণ্ড সংকোচন এবং সম্প্রসারণ যে পর্যায়ক্রমে ঘটে, এই পর্যায়ক্রমে ঘটনার ফলে রক্ত দেহের সর্বত্র ছড়িয়ে যেরকম পড়ে, আবার বিভিন্ন অংশ থেকে সংগৃহীত হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। এরপরে আমরা চলে আসব রক্তচাপ বা ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারটা কি?
ব্লাড প্রেশার বা রক্তচাপটা হলো হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায়, অর্থাৎ হৃৎপিণ্ডের যে নিলয় থাকে সেই নিলয়ে যখন সংকুচিত বা সিস্টল অবস্থা হবে তখন নিলয় থেকে বা হৃৎপিণ্ড থেকে রক্ত বেরিয়ে ধমনী দিয়ে প্রবাহিত হবে। এই ধমনী দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর গায়ে যে পার্শ্বচাপটা অনুভূত হবে এই চাপটাকেই আমরা বলি রক্তচাপ। তাহলে বলা যেতে পারে যে রক্তচাপ মানেই হলো দেহে ধমনীর মধ্যে রক্তের পার্শ্বচাপ। এখন এই পার্শ্বচাপটা বা ধমনীর চাপ এর উপর কীরকম প্রভাব ফেলবে রক্ত, সেটা নির্ভর করবে মূলত চারটা বিষয়ের উপরে। একটা হলো যে রক্তচাপ নির্ভর করবে মূলত হৃৎপিণ্ডের কার্যকারিতা কেমন, ধমনীর যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এটা কেমন, রক্তের ঘনত্বটা কেমন এবং দেহে রক্তের পরিমাণটা কেমন। এই চারটা বিষয়ের উপরে কোনো দেহে বা কোনো ব্যক্তির দেহের রক্তের চাপটা নির্ভর করে। তাহলে নিলয়ের যে সিস্টল অবস্থায় যে চাপটা থাকে সেটাকে আমরা বলবো সিস্টোলিক চাপ বা সিস্টোলিক রক্তচাপ। আর নিলয়ের ডায়াস্টল অবস্থায় যে রক্তচাপটা আমরা অনুভব করব সেটাকে বলবো ডায়াস্টলিক চাপ। এখন দেখা যায় যে এই যে ডায়াস্টলিক চাপ বা সিস্টোলিক চাপ এর একটা নির্ধারিত মান থাকে। হিসাব করে দেখা গেছে যে স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির ধমনীর গাত্রের যে সিস্টোলিক চাপটা হবে তার মানটা হবে 110 থেকে 140 মিলিমিটার পারদস্তম্ভের চাপে সমান, যেটা 110 থেকে 140 মার্কারি যেটা বলে। আর নিলয়ের যে ডায়াস্টল অবস্থায় সেখানে স্বভাবতই চাপটা তুলনামূলকভাবে কম থাকবে, যার মানটা হবে 60 থেকে 90। তাহলে সিস্টোলিক চাপ যদি 110 থেকে 140 হয় তাহলে মোটামুটি স্বাভাবিক বলা যায়। একই অবস্থা ডায়াস্টলিক চাপ যদি 60 থেকে 90 মিলিমিটার হয় তাহলে সেক্ষেত্রে সেটা স্বাভাবিক চাপ বলা হয়। এখন আমরা যদি দুটো মিলিয়ে যদি চাপের মানটা নির্ধারণ করি তাহলে স্বাভাবিক অবস্থায় যে চাপটা হবে এই চাপের মানটা হবে 120/80 mmHg, অর্থাৎ 120 থেকে 180 এই দুটো হবে, অর্থাৎ একটা 120 আর সর্বনিম্ন যেটা ডায়াস্টলিক চাপটা সেটা 80-র মতো হবে। এই যে রক্তচাপ এটা স্পিগমোম্যানোমিটার নামক একটা যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়। তাহলে রক্তচাপ যেটা এটা শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। শারীরিকভাবে যদি অসুস্থ হয় তাহলে রক্তচাপ বেশি বা কম হতে পারে। সুতরাং আমরা যদি স্বাভাবিক অবস্থার তুলনায় রক্তচাপ যদি কম বা বেশি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে রক্তে চাপজনিত সে অসুস্থতা ভুগছে। এরপরে আমরা দেখব হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। অর্থাৎ শরীর এবং মনের যদি স্বাভাবিক অবস্থা বিরাজ করে তাহলে সেই ক্ষেত্রে একটা নির্ধারিত বয়সের যে রক্তচাপ থাকার কথা তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা বলবো উচ্চ রক্তচাপ। আবার শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় নির্ধারিত বয়সের যে চাপটা থাকার কথা তার চেয়ে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো নিম্ন রক্তচাপ। সুতরাং একটা বয়সের কিন্তু এখানে সীমা দেওয়া আছে। তবে এটা হতে পারে যে সাময়িক উত্তেজনা, চিন্তা বা নিদ্রাহীনতা এর কারণেও কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে। সেটা যদি সাময়িক হয় তাহলে সেটাকে কিন্তু কোনো মতেই উচ্চ রক্তচাপ বলা যাবে না। তবে এই রক্তচাপটা যদি সবসময় যদি স্বাভাবিকের তুলনায় কম বা বেশি থাকে এবং সেটা
দেহের বা মনের একটা স্বাভাবিক অবস্থার সময় যদি থাকে, তাহলে সেখানে বলা যেতে পারে যে সে উচ্চ রক্তচাপে ভুগছে অথবা নিম্ন রক্তচাপে ভুগছে। আর যদি এরকম উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপজনিত কারণে কেউ ভুগতে থাকে, তাহলে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর সাময়িকভাবে যদি এটা চাপটা যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে খানিকটা বিশ্রাম বা ঠিকমতো ঘুমানো অথবা সুষম জাতীয় খাদ্য যদি গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। ওই সকল সময় তাকে কোনো প্রকার ওষুধ গ্রহণ করার প্রয়োজন নেই। এখন আমাদের জানতে হবে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কারো যদি হয়ে যায়, তাহলে এটা থেকে কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি, অথবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা কি কি সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারি। এখানে অবশ্যই আমাদের কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কতগুলো নিয়মকানুন মেনে চলতে হবে, খাবারের দিক থেকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। এগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনতে হবে। তার কারণ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে হার্ট বা হৃৎপিণ্ডের উপরে। তো হার্ট বা হৃৎপিণ্ডের উপরে যদি এর প্রভাবটা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে রক্তচাপ কমতে বা বাড়তে পারে। সুতরাং প্রথম শর্ত হলো যে কোনো অবস্থাতেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যাবে না। 2 নম্বরে বলতে পারি দেহের ওজন না বাড়ানো, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির একটা বয়স এবং উচ্চতা অনুসারে তার একটা নির্দিষ্ট পরিমাণ ওজন থাকা দরকার। এই নির্দিষ্ট পরিমাণের ওজনের চেয়ে যদি ওজন বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই বেশি পরিমাণ দেহে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের জন্য তাকে বেশি পরিমাণ কাজ করতে হয়। আর স্বাভাবিকের তুলনায় যদি বেশি পরিমাণ হৃৎপিণ্ড কাজ করে, তাহলে হৃৎপিণ্ড অসুস্থ হয়ে পড়তে পারে। সুতরাং দেহের ওজন নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। 3 নম্বরে বলা যেতে পারে যে চর্বিযুক্ত খাদ্য গ্রহণ বাদ দিতে হবে। তার কারণ চর্বি বা ফ্যাটযুক্ত খাদ্য যদি আমরা গ্রহণ করি, এটা স্বাভাবিকের তুলনায় যদি একটু বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে চর্বির মধ্যে কোলেস্ট্রল মিশ্রিত থাকে, যে কোলেস্ট্রলটা আমাদের রক্তের সাথে মিশে যে ধমনী বা শিরা এর গায়ে কিন্তু একটা প্রলেপ তৈরি করে, এবং এটা যদি ধীরে ধীরে কাঠিন্যতা লাভ করে, তাহলে সেই ক্ষেত্রে রক্ত প্রবাহের বাধার সৃষ্টি করে, এবং কখনো কখনো যে ধমনীতে তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা গুণ সেটা নষ্ট হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে এই সমস্ত ধমনী গাত্র এটা ফেটে যেতে পারে। সুতরাং কোনো মতেই অতিরিক্ত বা চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করা যাবে না। 4 নম্বরে বলা যাবে যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ভালো থাকার সবচেয়ে একটা সহজ উপায় হলো সুষম খাদ্য গ্রহণ, অর্থাৎ খাদ্যের যে 6টা উপাদান সেটার জন্য একটা নির্দিষ্ট মাত্রায় বিদ্যমান থাকে, কোনোটা বেশি বা কোনোটা কম বা একেবারেই কম বা বেশি এরকম যেন না হয়, মোটামুটি একটা যেন ব্যালেন্স থাকে। 5 নম্বরে বলা যেতে পারে যে অতিরিক্ত খাদ্য গ্রহণ না করা। এখন অতিরিক্ত খাদ্য গ্রহণ দেহের ওজন বৃদ্ধির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সুতরাং অতিরিক্ত যদি খাদ্য গ্রহণ করা হয়, তাহলে খাদ্যের যে অতিরিক্ত অংশ সেটা দেহে গ্লাইকোজেন বা চর্বি আকারে জমা হতে থাকবে। সুতরাং এই যে গ্লাইকোজেন বা চর্বি, এটা দেহের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ করব না। তারপরে সে যে ধূমপান থেকে বিরত, ধূমপান বা স্মোকিং, এই ধূমপান এই ধোঁয়ার মধ্যে, তামাকের যে ধোঁয়া এর মধ্যে থাকে নিকোটিন। এই নিকোটিনের কিন্তু একটা বড় প্রভাব আছে রক্তে তথা হৃৎপিণ্ডে। এই নিকোটিন যখন রক্তের সাথে মিশে যায় এবং সেটা প্রবাহিত হার্টের উপর চলে যায়, তখন সাময়িকের জন্য হার্টের উদ্দীপনা বাড়িয়ে দেয়। এখন কোনো ব্যক্তির যদি হার্ট স্বভাবতই দুর্বল থাকে আর সাময়িকের জন্য তার উত্তেজনার কারণে যদি এটা তার স্পন্দনটা বেড়ে যায়, তাহলে সেটা সহজেই আবার ক্লান্তিতে পরিণত হবে বা ক্লান্তিজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়বে। সুতরাং ধূমপান করার থেকে বিরত থাকতে হবে। এরপরে আছে নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম শরীর স্বাস্থ্য ভালো রাখার
একটা সহায়ক উপাদান। অর্থাৎ আমরা যে পরিমাণ খাদ্য গ্রহণ করব, সেই খাদ্যটা কাজের মাধ্যমে যদি আমরা ক্ষয় না করি, অর্থাৎ দেহে যে পরিমাণ খাদ্যস্থিত শক্তিটা বেরিয়ে আসবে, সেই শক্তিকে যদি আমরা ক্ষয় করতে না পারি, তাহলে এই খাদ্য কিন্তু ধীরে ধীরে জমতে থাকবে। সুতরাং আমরা একদিকে যেরকম কায়িক পরিশ্রম করব, তুলনামূলকভাবে কায়িক পরিশ্রম বা দৈহিক পরিশ্রম যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপরে আছে দৈনিক 7-8 ঘন্টা ঘুমানো। হ্যাঁ, বিশ্রামের সাথে শরীর বা মনের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। সঠিক পরিমাণ যদি বিশ্রাম না থাকে, তাহলে আমাদের শরীরে বিভিন্ন কর্মজনিত কারণে, বিপাকজনিত কারণে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ তৈরি হয়, বা যেগুলি আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করে। এই বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পেতে হলে আমরা যদি ঘুমিয়ে নিই, খানিকটা বিশ্রাম করে নেই, তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে এটা শরীর থেকে দূর হয়ে যায়। সুতরাং কারো যদি দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম না হয়, তাহলে তার শরীর অসুস্থ হয়ে যাবে। শেষের দিকে বলা যেতে পারে যে মানসিক চাপ মুক্ত। মানসিক চাপ যদি বেড়ে যায়, তাহলে তার উপরও শরীরে একটা প্রভাব পড়ে। অর্থাৎ মানসিক চাপ যদি বেড়ে যায়, তাহলে হার্টের বিট বেড়ে যাবে। হার্টের বিট বা স্পন্দন যদি বেড়ে যায়, তাহলে রক্ত প্রবাহ বেড়ে যাবে। রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে হার্ট ফেইলিওরের মতো অবস্থা হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে মানসিক যে অবস্থা, সেটা আমরা স্বাভাবিক রাখব। একেবারে শেষে বলা যেতে পারে যে আমরা যে বিভিন্ন প্রকার খনিজ লবণ খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকি, সেখানে সেই সমস্ত খনিজ লবণগুলি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। তবে অতিরিক্ত লবণ আমরা যাতে সরাসরি গ্রহণ না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তার কারণ এই অতিরিক্ত লবণ যদি গ্রহণ করা হয়, অর্থাৎ প্রয়োজনের তুলনায় যদি বেশি লবণ গ্রহণ করা হয়, তাহলে সেটা শরীরের তথা রক্তের যেটা গঠন উপাদান, এর উপরে প্রভাব বিস্তার করে। ওখানে বলা ছিল যে রক্তের যে একটা চাপ, রক্তের যে ঘনত্ব, এই ঘনত্বের উপরে কিন্তু রক্তের চাপটা নির্ভর করে। সুতরাং রক্তের যদি ঘনত্ব পরিবর্তন হয়, তাহলে তারও একটা কিন্তু প্রভাব চলে আসে আমাদের শরীরে। সুতরাং এই যেখানে 10টা পয়েন্ট উল্লেখ করা হলো, এই পয়েন্টগুলির দিকে যদি আমরা খেয়াল রাখি, অথবা এগুলি যদি মেনে চলি বা চলার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপজনিত যে সমস্যা, সেগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।